বারবার তথ্য চাওয়ার পরও দুর্নীতির অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে বিশ্বব্যাংক, বিবিসিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যানজট ও দুর্ঘটনা রোধে আশাব্যঞ্জক উন্নতি হয়নি বললেন ওবায়দুল। 117টি ব্রিজ নির্মাণে জাইকার সঙ্গে চুক্তি। ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীর সুযোগ নেই জানালেন আইনমন্ত্রী। পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনে ঐক্যমত্য। বুয়েট শিক্ষকদের গণপদত্যাগ 5ই অগস্ট পর্যন্ত স্থগিত। তদন্ত কমিটি গঠন নিয়ে কাল সিদ্ধান্ত দেবে হাইকোর্ট। এবং রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিসেব জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে কাল। হিসেব জনসম্মুখে প্রকাশের দাবি। আসসালামু আলাইকুম। দিগন্ত নিউজ আওয়ারে ভার্চুয়াল স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি শফিক রায়হান এবং আমি নিউজ স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি সঞ্জিদা স্বর্ণা। শুনছিলেন ফ্রেশ সিমেন্ট শিরোনাম। জেলা শহরের উন্নয়ন ও আপনার স্বপ্ন পূরণে বিকন আছে সবার পাশে। বিকন গ্রুপ, সবার জন্য সবখানে। এবারে বিস্তারিত। পদ্মা সেতু নিয়ে সরকারের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণে বিশ্বব্যাংক ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বারবার প্রমাণ চাওয়ার পরও বিশ্বব্যাংক কিছু দেখাতে পারেনি বলেও দাবি করেন তিনি। বিবিসির হার্ড টকে এমন দাবি করেন শেখ হাসিনা। গুম খুন, মানবাধিকার লঙ্ঘন এবং ডক্টর ইউনূসের সঙ্গে বিরোধ সহ বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন শেখ হাসিনা। কামরুজ্জামান বাবলু জানাচ্ছেন বিস্তারিত। বিবিসির সংবাদভিত্তিক জনপ্রিয় টকশো হার্ড টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জবাব দিতে হয় নানা জটিল প্রশ্নের। আধ ঘণ্টার অনুষ্ঠানে অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে শেখ হাসিনা বিতর্কেও জড়িয়ে পড়েন। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে বাংলাদেশের সাম্প্রতিক অপহরণ ও গুপ্তহত্যা নিয়ে প্রশ্ন করা হলে তিনি উল্টো জানতে চান লন্ডনে প্রতিদিন কতগুলো গুম খুনের ঘটনা ঘটছে। 22 people have disappeared this year alone, including the very significant labour and trades union activist Aminul Islam, who had been detained, he'd been tortured and he ended up dead. It is not true. May I ask one question? How many people disappeared from London every year? বিরোধী দলে থাকার সময় র্যাবের হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ মুখর হলেও তার দল ক্ষমতায় আসার পর কেন পরিস্থিতির পরিবর্তন হয়নি এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এ ধরনের হত্যার ঘটনা আগের চেয়ে অনেক কমেছে। Yes, I was the only one. I oppose it. So why haven't you reined it in? Almost it is now you should see the number of death. Now it has been significantly reduced. We never encourage them to do all these kind of things. No. Well, why are they doing it then? You're the Prime Minister. Couldn't you dismantle the unit if you believe it is rotten? Listen, it started since 2004. Once it started, it takes time to stop it. You cannot stop overnight. পদ্মা সেতুর দরপত্র আহ্বানে দুর্নীতির অভিযোগ ও বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিলের প্রসঙ্গে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, অভিযোগ প্রমাণ না করে বিশ্বব্যাংক হঠাৎ করেই চুক্তি বাতিলের একতরফা সিদ্ধান্ত নিয়েছে। Why not? Because that's the way the World Bank relationship with individual states works. You have the right to do it, they do not. The letter doesn't mean anything. They should have proved with it. They couldn't supply any substantial proof with that letter. তাহলে যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন কেন পদত্যাগ করলেন এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, he has done a brave thing. Had he been involved with this corruption, perhaps they would not have resigned. ডক্টর ইউনূসের সঙ্গে সরকারের বিরোধের ব্যাপারে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, I am telling you one thing. Taking interest 40%, 45% or 30% interest from these poor people. Is it fair? আর এসব কারণেই ডক্টর ইউনূস তিনি ও খালেদা জিয়া কারাগারে আটক থাকার সময় জনসমর্থন নিয়ে রাজনীতিতে আসতে চাইলেও তা পারেননি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। Such a big person. Why he said, I was in the jail. He has every opportunity. Why he couldn't form his party? এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধান সংশোধন সহ বিরোধী দলের সঙ্গে বিভিন্ন বিরোধ নিয়েও শেখ হাসিনা হার্ড টকে তার মতামত তুলে ধরেন। You are not operating a zero tolerance policy. Of course we are operating and we believe in zero tolerance policy. কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন, ঢাকা।
যানজট ও সড়ক দুর্ঘটনার আশাব্যঞ্জক উন্নতি হয়নি বলে স্বীকার করলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে যাত্রাবাড়ী ও শনির আকড়া সড়ক পরিদর্শন শেষে তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব রাস্তাঘাট মেরামত করা হবে। এর আগে জাইকার অর্থায়নে 117টি ছোট বড় ব্রিজ নির্মাণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। পরে সরেজমিনে রাস্তা পরিদর্শনে বের হন মন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। এ চিত্র যাত্রাবাড়ী, ডেমরা সহ আশপাশের রাস্তার। বছরের পর বছর রাস্তার নাজুক অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছে অসংখ্য মানুষ। তাই যোগাযোগ মন্ত্রীকে কাছে পেয়ে ক্ষোভ ঝাড়েন জনতা। তাদের দাবি যত দ্রুত সম্ভব বেহাল এ রাস্তাগুলো মেরামত করা হোক। এতই করুন যে গাড়ি তো দূরের কথা, হাইটা যাওয়া মুশকিল। যেই কোনো মুহূর্তে গাড়ি গুড়ি পয়রা অ্যাক্সিডেন্ট হয়ে পয়রা যেতেছে, কিন্তু আমাদের একটাই অনুরোধ, জনগণের ভাগ্য আমাদের খুব খারাপ, আমরা চাই অন্তত হাঁটার একটু ফুটপাত করে দেব। যাত্রাবাড়ী শনির আকড়ার রোডগুলো ডিসিসির অধীনে, তাই এর দায় যোগাযোগ মন্ত্রণালয়ের নয় বলে জানান মন্ত্রী। যে রাস্তাগুলো খারাপ, বেহাল দশা, এগুলো তো আমার নয়। আপনার সিটি কর্পোরেশনের রাস্তার বেহাল দশার কথা বলছেন, এগুলো আমার যদি না, আমি সেখানে কি করে অর্থ ব্যয় করব? সেখানে তো আমার কোনো বরাদ্দ নেই। যানজট ও সড়ক দুর্ঘটনার আশাব্যঞ্জক উন্নতি হয়নি বলেও মন্তব্য করেন মন্ত্রী। তবে ঈদের আগে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে যত দ্রুত সম্ভব রাস্তাঘাট মেরামতের আশ্বাস দেন তিনি। হঠাৎ করে এসে গাড়িটা থেমে গেছে এবং ডুবে গেছে, পরে ওটাকে ক্রেন দিয়ে উঠাতে হয়েছে। এই অবস্থা অবশ্যই কাম্য হতে পারে না। দেরিতে হলেও তারা কাজ শুরু করেছে এবং আমি আপনাদেরকে জানাচ্ছি যে আগামীকাল এই খুঁড়াখুঁড়ির কাজটা শেষ হবে। এর আগে জাইকার অর্থায়নে ঢাকা সহ বিভিন্ন স্থানে 117টি ছোট বড় ব্রিজ নির্মাণ ও মেরামত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী। সাইদুল ইসলাম, দিগন্ত টেলিভিশন, ঢাকা। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী আনার কোনো সুযোগ নেই। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিকে ঐকমত্যের ভিত্তিতে পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তাবিবুর রহমান তালুকদারের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধে আটক জামাত নেতাদের পক্ষে বিদেশি আইনজীবী আনার চেষ্টা নিয়ে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ট্রাইব্যুনালে এ ধরনের কোনো সুযোগ নেই। অপরাধগুলোর বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 সালে পাশ হয়। এই আইনটি একটা দেশীয় আইন এবং ট্রাইব্যুনাল দুইটা হয়েছে, এটাও দেশীয় আইনের ট্রাইব্যুনাল, বিচারটি হচ্ছে দেশীয় আইনে। কাজেই এখানে কোনো আন্তর্জাতিক পর্যায়ের কোনো আইন আনার বা আইনজীবী আনার সুযোগ নেই। এদিকে বিরোধ নিষ্পত্তিতে পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনে একমত হবার কথা জানান মন্ত্রী। বাস্তবায়ন কমিটি যে সিদ্ধান্ত দিয়েছিল তার সাথে একমত ঘোষণা করে যে সমস্ত বিরোধ ছিল সেগুলা নিষ্পত্তি করা একটু এক্সটেন্ড করে, যে এরপরেও যদি কোনো বিরোধ কমিশনের বিবেচনায় অবৈধ বলে বিবেচিত হয় সেগুলো ওনারা বিবেচনা নিতে পারবেন। এ সময় সন্তোষ প্রকাশ করেন চাকমা রাজা দেবাশিস রায়। যেগুলোর মধ্যে আমাদের দূরত্ব ছিল, বিভিন্ন মতামত ছিল, আমরা ঐকমত্যে আসতে পেরেছি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে কমিটি বেগম সাজেদার নেতৃত্বে, তা সেই কমিটির যে সুপারিশ সেগুলো সবগুলোই গৃহীত হয়েছে। পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী আইন সংশোধন করা হলেও এতে সংবিধান লঙ্ঘন হবে না বলে দাবি করা হয় বৈঠকে। যা দিয়ে সংবিধান লঙ্ঘিত হবে বা লঙ্ঘিত হবে। তাবিবুর রহমান তালুকদার, দিগন্ত টেলিভিশন, ঢাকা। জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য দেয়া তদন্তকারী কর্মকর্তা হেলাল উদ্দিনকে আজও জেরা করেছে আসামি পক্ষের আইনজীবীরা। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলে জেরা, আর বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে 3 সদস্যের অপরাধ ট্রাইব্যুনাল 2-এ অপর জামাত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া খন্দকার আবুল আহসানকে জেরা করেছে আসামি পক্ষ। ভিসি ও প্রো ভিসির অপসারণের দাবিতে গণপদত্যাগ থেকে সরে এসে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে বুয়েট শিক্ষক সমিতি। রাষ্ট্রপতি ও সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে আলোচনায় বসার আগ্রহ দেখান তারা। দুপুরে শিক্ষক সমিতির জরুরি বৈঠক শেষে একথা জানান সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান। এর পাশাপাশি 2 ঘণ্টার অনশন চলবে বলেও জানান তিনি। শিবলি চৌধুরী কায়েসের রিপোর্ট।
প্রতিদিনের মতো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক শিক্ষার্থীরা সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভিসি ও প্রভিসির পদত্যাগের দাবিতে গণ অনশন করে। এরপরই আন্দোলনের রূপরেখা নির্ধারণে জরুরি সাধারণ সভার আয়োজন করে শিক্ষক সমিতি। টানা 2.5 ঘণ্টার বৈঠক শেষে সরকার ও রাষ্ট্রপতির পক্ষ থেকে সংকট নিরসনে ফলপ্রসূ উদ্যোগের কথা জানান সমিতির সভাপতি। বুয়েটের উপাচার্য এবং উপাচার্যকে রেখে কোনো সমাধান সম্ভব নয়। আমরা একটা চিঠির অনুলিপি আমার কাছে এসেছে, যে সেটা হলো বঙ্গভবন থেকে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা গ্রহণের জন্য, এবং আপনারা জানেন যে আমাদের স্মারকলিপিটা ছিল এটাই আর কি, আমাদের দাবি সম্বলিত আর কি। 1 সপ্তাহের মধ্যে দাবি পূরণে আশাবাদী আন্দোলনকারীরা, না হলে আরো কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শিক্ষা মন্ত্রণালয়েও আজকে সভা হয়েছে, সেটিও আমাদের সবারই জানা আছে। আমরা আশা করছি যে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও আলোচনা করে এই বিষয়ে সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন। আগামী সোমবার আমরা আবারও সাধারণ সভায় মিলিত হয়ে পর্যালোচনা রিভিউ করব আর আমাদের যে অবস্থান ধর্মঘটের যে কর্মসূচি 2 ঘণ্টা প্রতীকী অবস্থান কর্মসূচি, সেটা চলমান আছে, সেটা থাকবে। তবে এ সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান আশা করছেন শিক্ষামন্ত্রী। গণপদত্যাগ সময় যেটা বললেন, যে তারাই সিদ্ধান্ত নিয়েছেন যে গত 22 তারিখে পদত্যাগ করার তাদের সিদ্ধান্ত ছিল, পরে তার পরিবর্তন করে আবার 30 তারিখ করছেন। এটা তাদের সিদ্ধান্ত, তারা বুঝবেন। এই বিষয়ে আমরা এখন কোনো মন্তব্য করতে চাই না। আমরা এটা সমাধানের জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করব। বুয়েটের অচল অবস্থা নিরসনে সরকারের নেয়া পদক্ষেপ আন্দোলনকারীরা কিভাবে নেয় সেদিকে এখন সবার দৃষ্টি। আমাদের আর কি করা। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এদিকে বুয়েটের ভিসি ও প্রভিসির কার্যক্রম স্থগিত এবং চলমান অস্থিরতা ও আন্দোলনের বিষয়ে তদন্ত কমিটি গঠন করতে দায়ের করা রিট আবেদনের উপর আদেশ হবে আগামীকাল। বিচারপতি নাইমা হায়দারের ডিভিশন বেঞ্চ এ আদেশের দিন ধার্য করে। রিট আবেদনটিতে বুয়েটে ছুটি ঘোষণা, ধর্মঘট ও এ বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এ মর্মে রুলও চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসেব জমা দেওয়ার সময়সীমা কাল শেষ হচ্ছে। এ পর্যন্ত জামাত সহ 10টি দল হিসেব জমা দিলেও বাকি রয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ 28টি নিবন্ধিত দল। এদিকে রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসেব জনসম্মুখে প্রকাশের আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। একরামুল হক সায়েমের রিপোর্ট। নির্বাচন কমিশনে সোমবার দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে জামাতে ইসলামী। এ পর্যন্ত হিসাব জমা দিয়েছে 10টি দল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ 28টি নিবন্ধিত দলকে মঙ্গলবারের মধ্যে কমিশনে হিসাব জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ। তাদেরকে জানাবো যে নিবন্ধনের শর্ত অনুসারে 31শে জুলাইয়ের মধ্যে তাদের যে প্রতিবেদন জমা দেওয়া আয় ব্যয় সম্পর্কিত সেগুলো যেন তাকে দিয়ে দেন। এদিকে গত 2 বছর কমিশন দলগুলোর আয় ব্যয়ের হিসাব গ্রহণ করলেও এর সত্যতা যাচাই নিয়ে প্রশ্ন উঠেছে। জনসম্মুখেও তা প্রকাশ হয়নি। তবে এ ব্যাপারে আইনি সীমাবদ্ধতার কথা জানান এই কমিশনার। স্বচ্ছতার অর্থ এই নয় যে সবকিছু প্রকাশ করে দিতে হবে। আইনে যেহেতু অন্য কোনো ব্যবস্থার কথা বলা নেই, সেহেতু ওগুলো গ্রহণ করে যত্ন করে রেখে দেওয়া হয়েছে, যখন যে পর্যায়ে প্রয়োজন হবে সেভাবে ব্যবহার করা হবে। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মতে জনস্বার্থেই রাজনৈতিক দলগুলোর হিসাব প্রকাশ হওয়া উচিত। নির্বাচন কমিশন একটা পোস্ট অফিস না, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এর দায়বদ্ধতা জনগণের প্রতি। আমরা আশা করি যে এই তথ্য যেগুলো রাজনৈতিক দলগুলো দেবে, সেই তথ্যগুলো তারা যাচাই বাছাই করবে এবং এগুলো প্রকাশ করবে, কারণ এর মাধ্যমে জনস্বার্থ রক্ষিত হবে। বিধান অনুযায়ী কোন দল পরপর 3 বছর আয় ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে তার নিবন্ধন বাতিল হবে। শাখাওয়াত আমাকে বলছে যে উনি বলছেন। ইকরামুল হক সায়েম, দিগন্ত টেলিভিশন, ঢাকা। অন্যরা 2 জন। প্রতি সপ্তাহে নিত্যপণ্যের দাম বাড়ায় ক্রয় ক্ষমতা হারাচ্ছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি সরকারও। তারা এতটাই শক্তিশালী যে বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো চেষ্টাই কাজে আসছে না। শামসুর রহমান বিপ্লবের রিপোর্ট। নিত্যপণ্যের দামের লাগাম টানতে বাজারে মনিটরিং ব্যবস্থা চালু থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না, আর এতে চরম অসন্তোষ রয়েছে ক্রেতাদের মাঝে। অন্যদিকে বিক্রেতাদের দাবি নির্ধারিত দামেই পণ্য বিক্রি করছেন তারা। এগুলো তো দেখতে আসি যে সরকার বলতে আছে, বাণিজ্য মন্ত্রী বলতে আছে যে আজকে দাম কমাই দেবো, নিয়ন্ত্রণে রাখবো, আমরা তো পাইতে আসি না। বাজার মনিটরিং এ
আসার পরে বাণিজ্য মন্ত্রী বা মন্ত্রীরা যেসব কথা বলে, যেসব জিনিসের দামের কথা বলে, এটার সাথে বাজারের সাথে কোনো নেই, মিল নেই। অসাধু ব্যবসায়ীদের কাছে জিম্মি সরকার ও সাধারণ মানুষ উভয়ই, এমনটাই মনে করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি কাজী ফারুক। এক্ষেত্রে জনগণ অসহায় এবং কখনো কখনো সরকারও অসহায় হয়ে পড়ছেন। যারা রাজনীতি করছেন, যারা সংসদে আছেন, যারা ব্যবসা করছেন, তারা একই কওমভুক্ত, একই গোষ্ঠীভুক্ত। কাজেই তাদের স্বার্থ সংরক্ষণ করার ক্ষেত্রেও কিন্তু তারা অনেকটা পারঙ্গম এবং শক্তিশালী। তিনি বলেন, কোনো ক্ষমতা না থাকায় কেবলমাত্র মনিটরিং আর সরকারের প্রতি অনুরোধ জানানো ছাড়া আর কিছুই করার নেই তাদের। আমরা জনগণের পক্ষে অর্থাৎ সাধারণ ভক্তদের পক্ষ হয়ে এই কথাগুলো সরকারকে বারবার বিভিন্নভাবে জানাচ্ছি। সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং জোরালো মনিটরিং করতে হবে, তাহলে যদি এই পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পাই। তবে সবকিছুর পরেও নিত্যপণ্যের বাজার ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক, সেটাই দেখতে চান সাধারণ মানুষ। শামসুর রহমান বিপ্লব, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এদিকে রমজানে মাছের সংকট কাটাতে রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবিএম আবুল কাশেম। সরকার নির্ধারিত মূল্যের পরও দু একটি পণ্যের দাম বাড়তে পারে বলে জানান তিনি। কারওয়ান বাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আবুল কাশেম। কিছু পণ্যের দাম কমেছে বলেও দাবি তার। ওদিকে বাজার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এফবিসিসিআই এর পরিচালক হেলাল উদ্দিন। যেমন বাড়ছে তেমন কমছে। রমজান পর্যন্ত মাছ এক্সপোর্ট আমরা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার জন্য মন্ত্রণালয়কে আজকেই আমরা সুপারিশ করব। নাফিলপি ব্যবসায়ী থাকতে পারে, কিছু সংখ্যক সাংবাদিক থাকতে পারে, কিছু সংখ্যক ডাক্তার থাকতে পারে, কিছু সংখ্যক আপনার বুদ্ধিজীবী থাকতে পারে। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবারে ম্যাগাজিন গ্রুপ বিশেষ প্রতিবেদন। মহান আল্লাহর নৈকট্য লাভের মাস পবিত্র রমজান। আত্মশুদ্ধি ও সংযম সাধনের মাধ্যমে এদেশের মুসলমানরা প্রকৃত অর্থেই কি তা অর্জন করতে পারছেন, নাকি ভোজন বিলাসে গা ভাসিয়ে বৃথায় পার করছেন রহমত, মাগফিরাত ও নাজাতের এই মহিমান্বিত মাস? আরো জানাচ্ছেন সাইদুল ইসলাম। সংযমের মাস রমজানে জিনিসপত্রের দাম যেখানে কমার কথা, সেখানে প্রতিবার ঠিক তার উল্টো চিত্রটাই ঘুরে ফিরে আসে এদেশে। ব্যবসায়ী ও বিশেষ মহলের অসংযমী আচরণে নিত্যপণ্যের দাম চলে যায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। যখনই চাহিদা বেড়ে যাবে তখনই কিন্তু আপনার পণ্যের সরবরাহ যদি সেইভাবে না থাকে তাহলে দামটা বেড়ে যায়। তবুও অস্থির এ বাজারে বহু মানুষের খাবার মেনুতে যোগ হয় অতিরিক্ত আইটেম, থাকে আভিজাত্যের ছোঁয়া। দেখে বোঝার উপায় নেই রমজান সংযম না ভোজন বিলাসের মাস। সবসময় তো বাসায় খাই, একটু নিজে বাইরেও খাওয়া উচিত। এই চিন্তা করে যে ফেমাস জায়গা আমরা আসতেছি খেতে। আখি রহমান থাকেন সেগুনবাগিচার এই বিলাসবহুল বাড়িতে। ধর্মীয় অনুভূতি ও ইফতার আয়োজনেও কোনো কমতি নেই তার। আমরা যারা সামর্থ্যবান আছি তারা সবাই আমরা একটু একটু করে যদি গরিবকে সাহায্য করি বা গরিবের দিকে এগিয়ে আসি, তাহলে গরিবের উপকার হবে। আবার এর ঠিক উল্টো চিত্রটাও দেখা গেছে কমলাপুরের এই বস্তিতে। 4 সন্তান নিয়ে এখানেই বসবাস করেন চান মিয়া। কিভাবে ইফতার করছেন জানতে চাইলে বললেন, জিনিসপাতির দাম বেশি, একটা পেঁয়াজের দাম 3 টাকা, একটা আলুর চপের দাম 3 টাকা। কি দেখতে আমার তো যা কর্ম করি আমার ঘর ভাড়া দিতে চলে যায়। চান মিয়ার মতো হাজারো অসহায় দরিদ্র মানুষের কষ্ট আর যন্ত্রণা দেখার পর এমনই প্রশ্ন ঘুরে ফিরে আসে, রমজান কি শুধুই পানাহার থেকে বিরত থাকা, নাকি সব ধরনের পাপাচার থেকে দূরে থাকার পাশাপাশি অনাহার আর অর্ধাহারে থাকা মানুষের কষ্ট উপলব্ধি করে তা দূর করতে সচেষ্ট হওয়া? ধনী দরিদ্রের যে বৈষম্য, এইটা কিন্তু এখান থেকেই মহান রব্বুল আলামিন বৈষম্যটা যাতে করে বুঝতে পারি দূর হয়ে যায় তার ব্যবস্থা করা হয়েছে। আমাদের ফিতরা দিতে হয়, যাকাত দিতে হবে। ওয়েস্টার্ন কান্ট্রি তাদের যে সমস্ত অনুষ্ঠানাদি হয়, যেগুলো ওই সময় ব্যবহৃত হয়, তার মূল্য কমাইয়ে দেয়। ব্যবসায়ী ভাইয়েরা তারাও মনে হয় না বুঝি তারা ওত পেতে থাকেন রমজানে কিভাবে আমরা বেশি লাভবান হব। মাহে রমজানের চেতনা প্রতিটি মুসলমান তার হৃদয়ে ধারণ করে আল্লাহর নির্দেশিত পথে চললে দেশে যেমন শান্তি প্রতিষ্ঠিত হবে, তেমনি দূর হবে মানুষে মানুষে হিংসা, বিদ্বেষ ও হানাহানি। এমনটাই বললেন এই ইসলামী চিন্তাবিদ। আল্লাহর হাতে। সাইদুল ইসলাম, দিগন্ত টেলিভিশন, ঢাকা। সংবাদ এবার নিচ্ছে দর্পণ প্রপার্টিজ লিমিটেড বিরতি, আর ফিরে এসে থাকছে
খালাফ হত্যাকারী গ্রেফতারে সৌদি রাষ্ট্রদূতের সন্তোষ, কঠোর শাস্তির ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় নরসিংদীতে চরম আতঙ্ক, পঙ্গু হয়েছে অনেক যুবক।